হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা থেকে জনন অংশটি। এই জনন অংশটি তোমরা ভালোভাবে পুরোটি দেখবে এবং সাথে সাথে তোমরা প্রত্যেকটি প্রশ্ন খাতায় তুলে প্র্যাকটিস করবে। জনন কাকে বলবো না, জনিত্রী জীব থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হওয়া। যে জৈবনিক প্রক্রিয়ায় জীব তার নিজের আকৃতি এবং প্রকৃতিগতভাবে এক বা একাধিক নতুন জীব সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে পৃথিবীতে, তাকেই বলবো আমরা জনন। এবার আমরা দেখব জনন কয় প্রকার। অযৌন জনন। অযৌন জননের কতগুলো বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? অযৌন জনন কাকে বলে সেটা একটু জানবে। অযৌন জনন কাকে বলে না, যে জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট উৎপাদন ছাড়াই অর্থাৎ একটি জনিত্রী জীবের মাধ্যমে অসংখ্য অপত্য সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে আমরা বলবো অযৌন জনন। এর বৈশিষ্ট্য যদি দেখি আমরা দেখব 1 নম্বর বৈশিষ্ট্য, এক্ষেত্রে কিন্তু একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন। একটি মাত্র জনিত্রী জীব থেকে আমরা অসংখ্য জীব তৈরি হতে দেখব। 2 নম্বর পয়েন্টে যদি দেখি, এই জনিত্রী জীবের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু সমস্ত অপত্য জীবে সঞ্চারিত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, অপত্যগুলো কিন্তু জনিত্রী জীবের প্রায় সম আকৃতি বা সম প্রকৃতির হয়। তাহলে অযৌন জননটা আমাদের কেন গুরুত্বপূর্ণ? অযৌন জনন অল্প সময়ে অনেক বেশি পরিমাণে অপত্য জীব তৈরি করতে সক্ষম। তাই অযৌন জননকে আমরা প্রায়ই দেখব ব্যাকটেরিয়ার বডিতে। ব্যাকটেরিয়া এই পদ্ধতিতে জনন পদ্ধতি সম্পন্ন করে। এটা ছিল তোমাদের অযৌন জনন কাকে বলে এবং বৈশিষ্ট্য। এবার আমরা দেখব এই অযৌন জনন পদ্ধতি কত রকমের হয়, সেই পদ্ধতিগুলো এক এক করে আমরা আলোচনা করব। প্রথম পদ্ধতি বিভাজন। বিভাজন কাকে বলবো না, এককোষী জীব। মনে করো এটা একটা এককোষী জীব, এটা একটা নিউক্লিয়াস। এই এককোষী জীব অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি নতুন অপত্য সৃষ্টি করে। দুটি নতুন অপত্য সৃষ্টি করে। এই সৃষ্টি করার পদ্ধতিকে আমরা বলবো বিভাজন। এই বিভাজন অনেক রকমের। একটা বিভাজন আমরা দেখব দ্বিবিভাজন। দ্বিবিভাজন অর্থাৎ কোনো একটি ব্যাকটেরিয়া বা অ্যামিবা, আমরা সকলেই জানি অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। তাহলে এই অ্যামিবার মাঝ বরাবর বিভক্ত হয়ে দুটি নতুন অপত্য সৃষ্টি করার পদ্ধতিকেই আমরা বলবো দ্বিবিভাজন। অর্থাৎ একটি জীব থেকে দুটি জীব তৈরি হওয়ার পদ্ধতিকেই আমরা বলবো দ্বিবিভাজন। এই দ্বিবিভাজন ছাড়াও আরো কতগুলি বিভাজন পদ্ধতি রয়েছে। 2 নম্বর রয়েছে বহু বিভাজন। বহু বিভাজন। বহু বিভাজনটা কি? অ্যামিবা, আমরা একটু আগে দেখলাম অ্যামিবা দ্বিবিভাজন করতে সক্ষম, কিন্তু এই অ্যামিবা যখন অনুকূল পরিবেশ পায় না অর্থাৎ প্রতিকূল পরিবেশে থাকে, তখন এই অ্যামিবা গোলাকৃতি আকার ধারণ করে এবং তার বাইরে প্রায় 3টি লেয়ার তৈরি করে। বাইরে এরকম 3টি লেয়ার তৈরি করে। এই লেয়ার তৈরি অবস্থায় অ্যামিবাটাকে আমরা বলবো সিস্ট। অর্থাৎ এই অবস্থায় অ্যামিবা যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন গোলাকৃতি আকার ধারণ করে এবং 3টি প্রাচীর তৈরি করে। এই প্রাচীর তৈরির পর তারা নিউক্লিয়াসকে বিভাজিত করে অনেক নিউক্লিয়াস তৈরি করে। ঠিক তারপরে যখন তারা আবার অনুকূল পরিবেশ ফিরে পায়, তখন এই প্রাচীরটিকে তারা ভেদ করে অর্থাৎ প্রাচীরটিকে তারা ফাটিয়ে নিউক্লিয়াস এবং সামান্য সাইটোপ্লাজম নিয়ে তারা অসংখ্য অপত্য তৈরি করে
এবং প্রকৃতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই পদ্ধতিটাকে আমরা বলবো বহু বিভাজন, কারণ একটি মাত্র জনিত্রী জীব থেকে অনেক পরিমাণে অপত্য তৈরি হলো। কিভাবে না, বহুবার বিভাজিত হয়ে। এজন্য একে বলবো আমরা বহু বিভাজন। এটা উদাহরণ যদি বলি আমরা, এটাও কিন্তু অ্যামিবার দেহে সক্ষম। এই বহু বিভাজনের ক্ষেত্রে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর তৈরি হতে দেখি। এই জন্য একে, এই বহু বিভাজনকে অনেক সময় বলা হয় স্পোরুলেশন। স্পোরুলেশন এর উদাহরণ যদি বলি, এর উদাহরণ হবে অ্যামিবা, এবং প্লাজমোডিয়াম। এরপর আমরা আরেকটি অযৌন জনন পদ্ধতি দেখব, সেটা হলো কোরকোদ্গম। কোরকোদ্গম বলতে কি বোঝো না, একটি অযৌন জনন পদ্ধতি, যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহ থেকে ক্ষুদ্র প্রবর্ধক সৃষ্টির মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি হয়, তাকে বলবো আমরা, সেই পদ্ধতিকে বলবো আমরা কোরকোদ্গম বা বাডিং। এটি কাদের কাদের দেহে দেখতে পাওয়া যায়? এটি দেখতে পাওয়া যায় ইস্ট এবং হাইড্রার বডিতে। হাইড্রার বডিতে আমরা দেখবো এরকম একটি ছোট্ট প্রবর্ধক সৃষ্টি হয়েছে, সেই প্রবর্ধক পরে পরিণত হবে এবং পরিণত হয়ে জীবদেহ থেকে আলাদা হয়ে নতুন একটি অপত্য সৃষ্টি করবে। এটি যেহেতু একটি জনিত্রী জীব থেকে সৃষ্টি হয়েছে, তাই এটি অযৌন জনন পদ্ধতি এবং পদ্ধতিটির নাম হলো কোরকোদ্গম বা বাডিং। এরপর আমরা দেখব অযৌন জনন পদ্ধতি খণ্ডীভবন। খণ্ডীভবন পদ্ধতিটি কি না, যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীব দুই বা ততোধিক খণ্ডে ভেঙে যায় এবং প্রত্যেকটি খণ্ড থেকে নতুন অপত্য সৃষ্টি করে, তাকে বলা হবে খণ্ডীভবন। এটি আমরা দেখতে পাবো প্রধানত উদাহরণস্বরূপ স্পাইরোগাইরা। স্পাইরোগাইরার বডিতেই আমরা দেখতে পাবো স্পাইরোগাইরা খণ্ডীভবনের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। এরপরের অযৌন জনন পদ্ধতিটি হলো পুনরুৎপাদন। যে অযৌন জনন পদ্ধতিতে জনিত্রী জীবের সামান্য অংশ থেকে নতুন জীব সৃষ্টি করে, তাকে বলবো আমরা পুনরুৎপাদন বা রিজেনারেশন। এটি আমরা দেখতে পাবো প্ল্যানেরিয়ার বডিতে। প্ল্যানেরিয়ার বডিটিকে আমরা দেখতে পাচ্ছ তিনটি খণ্ডে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটি খণ্ড থেকে আবার নতুন একটি অপত্য সৃষ্টি হয়েছে। তাই এই পদ্ধতিটিকে বলবো আমরা অযৌন জননের পুনরুৎপাদন পদ্ধতি। এর পরের যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো রেণু উৎপাদন। পদ্ধতিটি হলো রেণু উৎপাদন বা স্পোরুলেশন। যে অযৌন জনন পদ্ধতিতে মস বা ফার্নবর্গ রেণু উৎপাদন করে, সেই রেণু আশেপাশে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে নতুন অপত্য সৃষ্টি করে, এই পদ্ধতিকে বলবো আমরা রেণু উৎপাদন বা স্পোরুলেশন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ছত্রাক, মস, এই সমস্ত উদ্ভিদ এই রেণু উৎপাদনের সাহায্যে নিজেদের জনন পদ্ধতি সম্পন্ন করে। এরপর আমাদের অযৌন জনন পদ্ধতির আরেকটি ভাগ হলো অঙ্গজ বিস্তার, অর্থাৎ অঙ্গজ বংশ বিস্তার ও অঙ্গজ বিস্তার, যাকে ইংরেজিতে বলে ভেজিটেটিভ প্রপাগেশন। এই ভেজিটেটিভ প্রপাগেশন কাকে বলে? যে অযৌন জনন পদ্ধতিতে উদ্ভিদ দেহের যে কোনো অংশ বা উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেই অংশ থেকে পুনরায় নতুন অপত্য সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলবো আমরা অঙ্গজ বিস্তার, অর্থাৎ অঙ্গ কেটে বংশ বিস্তার। একেই আমরা বলবো অঙ্গজ বিস্তার। সেটি দু ধরনের, এক হচ্ছে প্রাকৃতিকভাবে হয়, এক হচ্ছে আমরা কৃত্রিমভাবে তাদের করি। প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের মধ্যে পড়বে মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে ও পাতার মাধ্যমে অঙ্গজ বিস্তার। তো প্রথমে দেখব মূলের মাধ্যমে এরা কিভাবে বংশ বিস্তার করে। কিছু উদ্ভিদ রয়েছে যেমন রাঙা আলু বা মিষ্টি আলু, এই সমস্ত আলুর মূল থেকে নতুন অপত্য সৃষ্টি হয়। তাই এটি যেহেতু প্রাকৃতিকভাবে হয় বলে একে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার বলা হয়। এরপর কাণ্ডের মাধ্যমে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেমন চুপড়ি আলু বুলবিল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে। এছাড়াও রয়েছে যেমন আদার কাণ্ড থেকে নতুন অপত্য সৃষ্টি হয়, প্রাকৃতিকভাবেই হয়, এজন্য এটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তার। অর্থাৎ কাণ্ডের মাধ্যমে যে সমস্ত উদ্ভিদরা
প্রাকৃতিক অঙ্গজ বিস্তার করে তাদের মধ্যে রয়েছে কি আদা, মিষ্টি আলু, কচুরিপানা প্রভৃতি। পাতার মাধ্যমে আমরা এমন অনেক পাতা জানি, যেমন পাথরকুচি। পাথরকুচি পাতার প্রত্যেকটি পাতার কিনারা থেকে নতুন অপত্য সৃষ্টি হয়। অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ রয়েছে তাদের পাতার কিনারা থেকে সারিবদ্ধভাবে অসংস্থানিক মুকুল তৈরি হয়। এই মুকুল থেকেই নতুন শিশু উদ্ভিদ বা অপত্য সৃষ্টি হয়। এটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের 3টি পদ্ধতি। এরপর আলোচনা করব কৃত্রিম অঙ্গজ বিস্তার। কৃত্রিম অঙ্গজ বিস্তারের মধ্যে প্রথম রয়েছে শাখা কলম। শাখা কলম মূলত 3টি পদ্ধতিতে, শাখা কলম পদ্ধতিতে আমরা 3টি উপায় অবলম্বন করে কৃত্রিম উপায়ে অঙ্গজ বিস্তার করতে পারি। তার মধ্যে প্রথম হলো মূল, যেমন পাতিলেবু। এই সমস্ত উদ্ভিদের মূলকে আমরা যদি কিছুটা কেটে নিয়ে নতুন অপত্য সৃষ্টি করি, দেখব এখান থেকে নতুন চারাগাছ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মূলের সাহায্যে শাখা কলম সৃষ্টি করে আমরা নতুন অপত্য সৃষ্টি করছি বলে এটি কৃত্রিম অঙ্গজ বিস্তারের একটি পদ্ধতি। এবং কাণ্ডের মাধ্যমে এমন কিছু কাণ্ড রয়েছে, এমন কিছু উদ্ভিদ রয়েছে, যেমন গোলাপ, আখ, এই সমস্ত উদ্ভিদের কাণ্ড থেকে আমরা যদি 20 থেকে 30 সেমি কেটে নিয়ে রোপণ করি, দেখব সেখান থেকে আমাদের নতুন চারাগাছ তৈরি হয়েছে। এটি জোড় কলমের সাহায্যে এটি কাণ্ডের শাখা কলম। এরপর আমরা দেখব পাতার শাখা কলম। এমন অনেক উদ্ভিদ রয়েছে, যেমন বিগোনিয়া। এই সমস্ত উদ্ভিদের পাতাকে যদি আমরা 2টো বা 3টি টুকরোতে কেটে তাদেরকে যদি আমরা লম্বভাবে রেখে দিই, সেই পাতা থেকে নতুন অপত্য সৃষ্টি হবে। নতুন অপত্যের সৃষ্টি হবে বলে এটি হলো পাতার শাখা কলম। এরপর আলোচনা করব জোড় কলম। জোড় কলম কাকে বলবো না, যে কৃত্রিম অঙ্গজ পদ্ধতিতে দুটি উদ্ভিদ থেকে আমরা নতুন একটি মিশ্র উদ্ভিদ তৈরি করব, সেই পদ্ধতিকে বলবো আমরা জোড় কলম। এটি কিভাবে করা যায় না, মনে করো একটি উদ্ভিদ নিলাম, একটি উদ্ভিদের কাণ্ডের উপরিভাগ কেটে দিলাম, একটি উদ্ভিদের কাণ্ডের উপরিভাগ কেটে দিলাম, এবং আরেকটি উদ্ভিদের নিম্নভাগ কেটে আমরা তাকে জোড়া লাগালে সেখান থেকে দুটি উদ্ভিদ থেকে একটি নতুন উদ্ভিদ তৈরি হবে। সেটি জোড় কলমের সাহায্যে করা হয়। এবং নিচের যে উদ্ভিদটি আমরা নিলাম, সেই নিচের উদ্ভিদটাকে আমরা বলবো স্টক, এবং ওপরের উদ্ভিদটিকে বলবো আমরা সিয়ন। অর্থাৎ দুটি উদ্ভিদ, একটি উদ্ভিদের ওপরি অংশ আমরা কেটে নিলাম এবং আরেকটি উদ্ভিদের নিচের অংশ কেটে সেই দুটি উদ্ভিদকে আমরা জোড়া লাগিয়ে জোড় কলম তৈরি করি, এবং এর ফলে আমরা একটি নতুন মিশ্র উদ্ভিদ পেয়ে গেলাম। এই নতুন মিশ্র উদ্ভিদটি জোড় কলমের সাহায্যে তৈরি করা হয়। নিচের উদ্ভিদটিকে বলবো আমরা স্টক এবং ওপরের উদ্ভিদটিকে বলবো আমরা সিয়ন। এটি কোন উদ্ভিদে করা হয়? আমরা আম গাছে দেখতে পাবো, গোলাপ, ক্যাকটাস, টমেটো, তরমুজ, শসা ইত্যাদিতে আমরা এই জোড় কলমের সাহায্যে নতুন অপত্য সৃষ্টি করি। এরপরে কৃত্রিম অঙ্গজ বিস্তারের শেষ পদ্ধতি অনুবিস্তরণ। এটি কিভাবে হবে দেখে নাও। না, অনুবিস্তরণ পদ্ধতিতে আমরা অনুবিস্তরণ পদ্ধতির ইংরেজি টার্ম হলো মাইক্রো প্রপাগেশন। মাইক্রো মানে কি? অনু। অর্থাৎ আমরা ছোট্ট ছোট্ট উদ্ভিদের কোনো কলা বা কোষ নিলাম, তাকে সুক্রোজ মিশ্রিত অংশে ল্যাবরেটরিতে রাখলাম এবং তার সাথে মিশিয়ে দিলাম অক্সিন ও সাইটোকাইনিন। এরপর এই যে সূক্ষ্ম সূক্ষ্ম উদ্ভিদের কোষ বা খণ্ড, এই উদ্ভিদের কোষ থেকে পরে পরিণত হয়ে কেলাস তৈরি করবে এবং এই কেলাস পরে পরিবর্তিত হয়ে বা পরিণত হয়ে নতুন অপত্য সৃষ্টি করবে। এই পদ্ধতিতে একটি সুবিধা হলো, এই পদ্ধতির সুবিধাগুলো কি কি সেটা জানতে হবে তোমাদের। এই পদ্ধতিতে আমরা পছন্দ মাফিক ভ্যারাইটি দ্রুত বংশ বিস্তার করতে পারি এবং রোগমুক্ত অনেক উদ্ভিদের চারা তৈরি করতে পারি। এই পদ্ধতিকে বলা হয় অনুবিস্তরণ। এটি কৃত্রিম অঙ্গজ বিস্তারের একটি পদ্ধতি। এরপর আলোচনা করব জনুক্রম। জনুক্রম কাকে বলবো না, জীবের চক্রাকারে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড জনু ডিপ্লয়েড জনুর চক্রাকার আবর্তনকে আমরা বলবো জনুক্রম। এই জনুক্রম খুব স্পষ্টভাবে দেখা যায় ফার্নের বডিতে, তাই আমি এখানে একটি তোমাদের সিলেবাস অনুযায়ী ফার্নের জনুক্রম এঁকেছি। দেখে নাও, ফার্ন জাতীয় উদ্ভিদের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড স্পষ্টভাবে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমাদের রয়েছে কি একটি পরিণত উদ্ভিদ। এই পরিণত উদ্ভিদের
পাতায় রয়েছে স্পোরোফিল। সেই স্পোরোফিলের মধ্যে রয়েছে কি রেণুস্থলী, অর্থাৎ রেণু অনেক রয়েছে এই রেণুস্থলীর মধ্যে। এই রেণুস্থলী থেকে একটি রেণু, যেটি হচ্ছে রেণু মাতৃকোষ, সেই রেণু মাতৃকোষ থেকে রেণু এবং রেণু থেকে নতুন একটি উদ্ভিদ তৈরি হয়। সেই উদ্ভিদটি হলো লিঙ্গধর উদ্ভিদ। অর্থাৎ এই উদ্ভিদ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু, এই ফার্নের শুক্রাণুকে বলবো আমরা অ্যানথেরিডিয়াম এবং ডিম্বাণুকে বলবো আমরা আর্কিগোনিয়াম। এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হবে এবং সেই জাইগোট থেকে পুনরায় নতুন রেণুধর উদ্ভিদ তৈরি হবে। এটি একটি চক্রাকারে আবর্তিত হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। এটি ছিল কি ডিপ্লয়েড, সেখান থেকে আবার হলো হ্যাপ্লয়েড, সেই হ্যাপ্লয়েড আবার পুনরায় ডিপ্লয়েড। এই হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েডের পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা বলবো জনুক্রম। তাহলে কি ছিল তোমাদের প্রথম ছিল তোমাদের ডিপ্লয়েড, অর্থাৎ পরিণত উদ্ভিদ। সেই পরিণত উদ্ভিদ থেকে স্পোরোফিল, স্পোরোফিল থেকে রেণুস্থলী, রেণুস্থলী থেকে এই রেণু আবার রেণু মাতৃকোষ, সেই রেণু মাতৃকোষ থেকে লিঙ্গধর উদ্ভিদ তৈরি হবে। যেই লিঙ্গধর উদ্ভিদে দু ধরনের লিঙ্গ, একটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হবে জাইগোট। এই জাইগোট পরে একটি নতুন রেণুধর উদ্ভিদ তৈরি করবে এবং সেখান থেকে আবার পুনরায় তোমাদের পরিণত উদ্ভিদ তৈরি হবে। জাইগোট থেকে এই পুনরায় রেণুধর উদ্ভিদের জনুক্রমটি চলতে থাকে। ফার্নের জীবনচক্রে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জনু প্রায় সমান গুরুত্বপূর্ণ বলে এই জনুক্রমকে আমরা বলতে পারি ডিপ্লোবায়ন্টিক। অর্থাৎ এই যে অংশটি, এই অংশটি তোমাদের মিওসিস কোষ বিভাজন হয় এবং এই জনুক্রমটিকে আমরা বলবো ডিপ্লোবায়ন্টিক জনুক্রম এবং এটি একটি ফার্নের জনুক্রম। এটি একটি ফার্নের জনুক্রম। তো এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসব ফুলের কতগুলি ভাগ এবং পরাগযোগ রয়েছে তোমাদের। তারপর সেই পরাগযোগ থেকে তোমাদের নিষেক রয়েছে। নিষেকের পর তোমাদের যেটা রয়েছে বিকাশ বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধির ধারণা। তারপরে রয়েছে লাস্ট পোর্শন মানব বিকাশের বিভিন্ন দশা। এর পরের ভিডিওগুলোতে আমরা এই টপিকগুলো নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু এর পরের ভিডিওগুলো পাবে না। এরপরে আমি তোমাদের পরীক্ষা সংক্রান্ত নানান সাজেশন ভিডিও নিয়ে আসবো। তো ফিরে আসছি পরের ভিডিওতে।